প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ ও সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। এখনও খালেদা জিয়া ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। পরিবারের চিন্তা থাকলেও গতকাল পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তাদের আরেকটি শিরোনাম, বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত। শুধু প্রথম আলো নয়, দেশের প্রতিটি সংবাদপত্রের আজকে প্রধান শিরোনাম এটি। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, ভারত আওয়ামী লীগ হাসিনা জড়িত, তাপস মূল সমন্বয়কারী, বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন পেশ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন, শেখ হাসিনার গ্রিন সিগন্যালে বিডিআর হত্যাকাণ্ড জড়িত ছিল আওয়ামী লীগ ও বহিঃশক্তি, মূল সমন্বয়কারী তাপস। এছাড়াও রয়েছে খুলনায় আদালত এলাকায় প্রকাশ্যে দুইজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, চ্যালেঞ্জের মুখে জনশক্তি রফতানি খাত, সংকুচিত হচ্ছে শ্রমবাজার। প্রধান উপদেষ্টার কাছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন জমা, বিডিআর হত্যাকাণ্ডে দলগত জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, 1,10,000 কোটি টাকা পুনঃতফসিল চান ব্যবসায়ীরা, মোট খেলাপি ঋণ 6,40,515 কোটি টাকা, মোট ঋণের খেলাপি 35.73%। 2% ডাউন পেমেন্ট দিয়ে 10 বছরের জন্য পুনঃতফসিলের সুযোগ, 2 লাখ কোটি টাকা নিয়মিত করতে 1040 আবেদন। শীর্ষ 5 কোম্পানির পুনঃতফসিল করতে চায় 55,344 কোটি টাকা। সমকালের অন্যান্য শিরোনাম রয়েছে, খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, আদালতের বাইরে গুলির পর দুজনকে কুপিয়ে হত্যা খুলনায়। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, বিডিআর হত্যাকাণ্ডে কমিশনের প্রতিবেদন, বহিঃশক্তি ও আওয়ামী লীগ জড়িত। তাদের আরেকটি শিরোনাম, ফোনে আড়ি পেতে মাদক ব্যবসা, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, রক্ষকই ভক্ষকের ভূমিকায়। দৈনিক দেশরূপান্তের প্রধান শিরোনাম, কথা বলছেন খালেদা জিয়া। এছাড়াও রয়েছে বিডিআর হত্যায় জড়িত আওয়ামী লীগ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, দায়িত্বের জ্ঞানে দুর্নীতির রুট, অর্থ পাচার ও ঋণ আত্মসাতের অভিযোগে দুদকের 20 মামলা, অনুসন্ধানে নেমে থতমত খেয়ে যাচ্ছেন খোদ দুদক কর্মকর্তারাও। এছাড়াও রয়েছে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিল আওয়ামী লীগ, গ্রিন সিগন্যাল ছিল হাসিনার, সমন্বয়ক তাপস। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হাসিনা সহ ভারতীয়রা জড়িত, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের তদন্ত রিপোর্ট, আওয়ামী লীগ আমল, অন্যায়ভাবে চাকরিচ্যুত সামরিক কর্মকর্তাদের ক্ষতিপূরণের সুপারিশ। তাদের আরেকটি শিরোনাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। আরেকটা নিউজ, তারেক রহমান আসতে চাইলে একদিনের ট্রাভেল পাস ইস্যু করা হবে, পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। দৈনিক বাংলাদেশ প্রতিনিধির প্রধান শিরোনাম, হাসিনার গ্রিন সিগন্যালি হত্যা, উপদেষ্টার বিদেশ নেওয়ার অপেক্ষা খালেদা জিয়ার শারীরিক জটিলতা কাটেনি, লন্ডন সম্ভব না হলে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি, বিএনপির বিজয় রোড শো কর্মসূচি স্থগিত। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত, জাতীয় স্বাধীন কমিশনের প্রতিবেদন, হাসিনার ছিল গ্রিন সিগন্যাল, সমন্বয়কারী তাপস। পতিত আওয়ামী লীগের টার্গেট ডিসেম্বর, সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, খুলনায় আদালত চত্বরে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা, খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার সিদ্ধান্তের অবস্থা, গোয়েন্দাদের ভয়ে হাবিবুল আওয়াল পদত্যাগ করতে পারেননি, তফসিলের অপেক্ষা, ইসির প্রস্তুতির শেষ পর্যায়ে, বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস। বণিক বার্তার প্রধান শিরোনাম, ভারতের জিডিপি পরিসংখ্যান সি গ্রেডের, বাংলাদেশের মান আরও নিচের হতে পারে, প্রশ্নবোধক। চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন জমা, বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, হাসিনা আওয়ামী লীগ লিডার্স বিহাইন্ড বিডিআর মিউটিনি।
নিউজের প্রধান শিরোনাম আওয়ামী লীগ ফরেন পাওয়ার ডিরেক্টলি ইনভলভড প্রোব। তো ইলিয়াস ভাই, এই ছিল সংবাদপত্রগুলোর আজকের প্রধান শিরোনাম। বিডিআর হত্যাকাণ্ডটা এইসব হাইলাইট। জি, আজকে বিডিআর হত্যাকাণ্ডটি এসেছে এবং এটা তো মর্মান্তিক ঘটনা ছিল। আপনি জানেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যত অফিসার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা যুদ্ধে নিহত হয়েছেন তার চেয়ে বেশি অফিসার কিন্তু বিডিআর হত্যাকাণ্ডে 54 জন, মুক্তিযুদ্ধে 53 জন। এটা তো বিরাট ঘটনা। এটা আওয়ামী লীগ একটা দীর্ঘমেয়াদী প্ল্যান ছিল। তারা যে ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছে বা যাচ্ছে এর একটা প্লট রেডি করেছিল এবং দেশি বিদেশি নানা ষড়যন্ত্র ছিল। খুব দুর্ভাগ্যজনকভাবে যখন লোকগুলোকে তাড়িয়ে তাড়িয়ে হত্যা করা হচ্ছে আর্মির অফিসারদের, তখন কিন্তু আর্মি রেডি ছিল যে তারা অ্যাকশনে যাবে। 2 দিন ধরে কিন্তু নিশ্চয়ই আপনার মনে আছে, এটি খুব দুর্ভাগ্যজনক। অনুমতি দেওয়া হয়নি, কিন্তু তাকে কিন্তু অনুমতি দেওয়া হয় না। বোঝানো হয়েছে দেখছি কি করা যায় রাষ্ট্রের সরকার সর্বোচ্চ পর্যায় থেকে। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। দীর্ঘদিন পর এটি যিনি তদন্ত করেছেন, আপনি জানেন যে তিনিও আর্মি অফিসার ছিলেন, বিডিআর ডিজি ছিলেন ফজলুর রহমান সাহেব। তিনি কিন্তু খুব সাহসী অফিসার, আমরা জানি। রৌমাটিতে এছাড়াও তো এখন তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দোষী ছিল তাদেরকে যাতে আইনের আওতায়, শাস্তির আওতায় আনা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। এই যে বিডিআর মিউটিনি, এটা বিডিআর বলেন বা দেশের মানে কি দুর্বল করে দিয়েছিল কিনা, সেটি তো আমি বললাম না একটু আগে যে মুক্তিযুদ্ধের চেয়ে বড়, এত বড় একটা যুদ্ধ, তার চেয়ে বেশি আর্মি অফিসার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই পুরো আর্মিকে ধ্বংস করে দেওয়ার কি বলে যে পায়তারা ছিল বা চেষ্টা ছিল, অনেকটা হয়েছেও। এতগুলো অফিসার তৈরি করতে অনেক সময় লাগে, রাষ্ট্রের অনেক ব্যয় আছে, তাদেরকে হত্যা করা হয়েছে এভাবে। তো এটা আর্মি দুর্বল হয়েছে। এখানে বলা হচ্ছে মূল সমন্বয়কারী তাপস এবং আপনার একটি দেশের কথাও বলা হয়েছে। তো এটা তো তাদেরই মাস্টার প্ল্যান বলা যায়। হ্যাঁ, নিঃসন্দেহে এ ধরনের ঘটনা তো আমি রিপোর্টটা পড়ে আসলাম, আমরা যে একটু আগে দেখলাম যে আগে কিন্তু বিডিআরদের বিক্ষুব্ধ করা হয়েছে অত্যন্ত কৌশলে, আর্মির বিরুদ্ধে বা অফিসারদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে। তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং পরে মূল নাটক যে সাজিয়েছে যে যেদিন দরবার ছিল সেদিন তাদেরকে হত্যা করা হয়েছে। এটা তো আর্মি দুর্বল হয়েছে। এবং আপনি যেটা বলছেন যে নিশ্চয়ই এই জন্য তো আওয়ামী লীগ আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটা রিপোর্ট উঠে এসছে সেটি কিন্তু এমনি, যেমন একজন ডিএডি ছিলেন, আমাদের কিন্তু এখন নাম মনে আছে, তৌহিদ। তার সাথে কিন্তু জাহাঙ্গীর কবির নানকের তার একই এলাকায় বাড়ি এবং খুব সখ্যতা ছিল, বারবার কথা হয়েছিল। জি হ্যাঁ, বারবার কথা হয়েছে। এটা সুস্পষ্ট, মানে যত ধরনের অপরাধ সেটি কিন্তু ওই আমলে ওই 9 সাল থেকেই শুরু হয়েছে যায় 2008-এর যে নির্বাচন, এবং সেই নির্বাচনটা কিন্তু পাতানো নির্বাচন ছিল, প্রি প্ল্যান নির্বাচন ছিল যে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে। কিন্তু আমরা কিন্তু বলি না, আমরা 3টি নির্বাচন বলি। আসলে কিন্তু শুরু হয়েছে 2008 থেকেই, সেই নির্বাচনটাকে পাতানো হয়েছে। যাক, সে প্রসঙ্গে না যাই। তো বিডিআর হত্যাকাণ্ডে এখন একটাই বলতে চাই, অনেক নির্দোষ বিডিআর সদস্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে এখনও জেল খাটছেন। আমরা প্রত্যাশা করতে চাই দ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠিত এবং এই নির্মম ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচার আওতায় আনা হোক। এখন শেখ হাসিনা, তাপস সবাই তো পলাতক। শেখ হাসিনার তো ফাঁসি একবার হয়েছে, আরও তো বহু মামলা আছে। আমি যদি আজকে বোধহয় একটা মামলা, যদি এই মামলায় ফাঁসি, আমার মনে এই মামলায় ফাঁসি না, দুর্নীতির মামলা, ওই যে প্লট দুর্নীতি। আর তাপস সাহেবরা তো পালিয়ে গেছেন। তিনি এই যে ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন, এগুলো ভুয়া মেয়র, কোনো ভোট টোট হয় না, কিন্তু পালিয়ে গেছেন। কতদিন থাকতে হয় আমি জানি না, হয়তো বাকি জীবন পালিয়ে কাটাতে হবে। পালিয়ে কাটালে তো বিচার আওতায় আনা কঠিন, বাট তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করা উচিত, যেমন শেখ হাসিনার হয়েছে।
তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, কিন্তু তার শাস্তি কিন্তু ঘোষণা হয়েছে। এটাও একটা মেসেজ পলিটিশিয়ান বা অন্যান্য যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদের জন্য এটা কিন্তু একটা বিরাট মেসেজ। এই যে হাসিনা এবং তাপস বা অন্যান্য যারা আছে, জাহাঙ্গীর নাম, তাদের এখন কিভাবে বিচারিক প্রক্রিয়ায় আনা যাবে বা করতে হবে? বিচারিক তাদের রায় হলে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে অপরাধীদের, যদিও ভারত সেটি মানছে না। যেমন প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুজনের ব্যাপারে কিন্তু বলা হচ্ছে যে সেকেন্ড টাইম চিঠি দিয়েছে। প্রথমবার জাস্ট ফেরত দেবে কিনা কিছু বলেনি, বাস বলেছে যে আপনাদের চিঠিটি আমরা পেয়েছি। এবারে কিন্তু এখনো কিছু দেয়নি। সুতরাং আমি আশা করতে চাই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এবং আমি বলতে চাই সুপ্রতিবেশী, যদিও তাদের ভূমিকা খুব, এবং ভারতের কিন্তু কোনো সুপ্রতিবেশী নেই। একটা দেশ খুব আনফর্চুনেট, খুব দুর্ভাগ্য একটা দেশ। কারণ আপনি দেখুন যে কোনো প্রতিবেশীর সঙ্গে তাদের কিন্তু ভালো সম্পর্ক নেই। পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র, আমরা জানি সৃষ্টির পর থেকে। চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এবং ছোট্ট একটা দেশ আছে যে মালদ্বীপ। আমাদের এখান থেকে কিন্তু ডেইলি মালদ্বীপে যত লোক এই কারণ বাজার থেকে ঘোরাঘুরি করে 4 লাখ লোক মাত্র, 4 লাখ আর একটু সরি। সেই দেশটি ছিল, বাংলাদেশে ছিল শুধু সরকারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগের সঙ্গে ছিল, কিন্তু কোনো জনগণের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিল না। সেটা তো এখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, যে কারণে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এবং তার যত সাঙ্গপাঙ্গ ছিল সবাই কিন্তু ভারতে আশ্রয় দিয়েছে। সুতরাং প্রত্যাবর্তন চুক্তি আছে, কতটা পালন করবে আমি সন্দিহান। এই যে আপনার বিডিআর হত্যাকাণ্ডে আপনার তদন্তকর রিপোর্ট, তো স্বাধীন তদন্ত কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, আর পরের প্রক্রিয়াটা কি হবে? এখন এই রাষ্ট্র ব্যবস্থা নেবে। তদন্ত কমিশনে যারা জড়িত এই ঘটনার সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে, তাদেরকে ধরে 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 যারা বাইরে আছে কিনা আমি জানি না, তদন্ত কারা কারা দায়ী করেছে। এমনিতে বড় দায়ী দেখছি শেখ হাসিনা এবং তাপস। অন্য যাদের দায়ী করেছে তাদের বিচার আনার ব্যবস্থা করতে হবে। আরেকটি সুখবরই বলা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন, মাঝে মধ্যে কথাও বলছেন। তো আমার একটা প্রশ্ন, যে বেগম খালেদা জিয়া কেন এত জনপ্রিয়? একজন রাজনৈতিক নেতা হিসেবে সকল আপামর জনসাধারণ ওনার জন্য দোয়া করছেন, চোখের পানি ফেলছেন। মানে কি কারণে উনি এত জনপ্রিয়? কারণ একটি তার আপোষহীনতা। তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। তা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, বেগম জিয়ার আপোষের নেতৃত্ব কিন্তু আমাদের আকৃষ্ট করেছিল। তিনি স্বৈরাচারের সাথে লং ড্রাইভে যান নাই, কোনো আপোষ করেন নাই, নির্বাচনে যান নাই, পাতানো নির্বাচনে। এই কারণে কিন্তু দেশের বড় ছাত্র, বুদ্ধিজীবী, পেশাজীবী সবাই বেগম খালেদা জিয়ার পরিচয়। এই রাষ্ট্রে তিনি যে সম্মান পেয়েছেন, মানুষের যে ভালোবাসা পেয়েছেন, যে সম্মান পেয়ে, আমার মনে হয় আর কোনো নেতার জন্ম হয় না। আপনি দেখুন যে সব নেতারা, সব দল তার প্রতি সম্মান প্রদর্শন, বিশাল ব্যাপার। তার জন্য মোনাজাত করছেন মসজিদের মধ্যে পুরো দেশে। এরকম কিন্তু আর কোনো নেতার এই ভূখণ্ডে কিন্তু এখনো জন্ম হয়নি। একটি হচ্ছে যে কথা আগে বললাম, তার আপোষের নেতৃত্ব। সব কিছু, কোনো কিছুর সঙ্গে তিনি আপোষ করেন, যে অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেন। তাকে কিন্তু বিদেশ পাঠানোর তথাকথিত 111 সরকার বহু চেষ্টা হয়েছে, তিনি কিন্তু যাননি। তিনি আরও যে নানা তার গুণাবলী, যে রাজনীতি, যে মানুষের নেতাকে যে সৎ হতে হয় সেটি কিন্তু প্রদর্শন করেছে। নেতাকে যে আপোষহীন হতে হয় সেটি তিনি প্রমাণ করেছে, এবং তার কারণেই কিন্তু স্বৈরাচারের সাথে পতন হয়েছিল। এটা আমাদের মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ কিন্তু আপোষ করে ফেলেছিল। আওয়ামী লীগের প্রধান যিনি, তিনি লং ড্রাইভে গিয়েছেন, বারবার পাতানোর নির্বাচনে এরশাদকে বোঝাতে দিয়েছেন, অন্য দলও করেছে, তাই তিনি কিন্তু করেন নাই, যে কারণে এরশাদের পতন হয়েছে আমাদের চোখের সামনে একদম। এইসব কারণ নানা বিষয় নেই। তার ব্যক্তিত্ব, একটি বাউল্য কথা কিন্তু তিনি বলেন না, একটি অতিরিক্ত কথা তিনি বলেন না। যেটুকু প্রয়োজন, যেটুকু দরকার সেটুকুই তিনি বলেন। এবং এই যে তার কি বলে কথার
কম বলা বা কথা না বলা, এটি কিন্তু তার বিরাট সৌন্দর্য। এটা আমাদের মনে রাখতে হবে। রাষ্ট্রনায়ক এরকম হতে হয়। রাষ্ট্রনায়ক বা সরকার প্রধানকে যদি হাইকোর্ট বলে রং হেডেড, এটি তো দুর্ভাগ্যজনক। কিন্তু এই রাষ্ট্রে কিন্তু সেটি হয়েছে। যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে কিন্তু হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বোধ হয় রং হেডেড বলেছে। ক্যান ইমাজিন? তিনি আবার এগেনস্টে পলিটিক্স করেছেন। রং হেডেড লোক তো পলিটিক্স করতে পারে না, কিন্তু তিনি কিন্তু করেছেন। বাট বেগম জিয়া তার ব্যক্তিত্ব, তার চলন বলন, কথাবার্তা সব অন্যরকম। এই জন্যই এই রাষ্ট্রে আবাল বৃদ্ধ বনিতা, অ্যাপার্ট ফ্রম অল পলিটিক্যাল পার্টি, সবাই তাকে রেসপেক্ট করে। এরকম কিন্তু আর কারো ভাগ্যে ঘটেনি। আওয়ামী লীগের সময় ওনার নামে অনেক অপপ্রচার করা হয়েছে যে বিদেশ থেকে পাঠানোর যেতে দেওয়া হয়নি। তো উনি যখন আরও আগে বিদেশ গিয়েছিলেন, আওয়ামী লীগের আমলে লন্ডন গিয়েছিলেন, তখন প্রচারণা চালিয়েছে যে খালেদা জিয়া এতিমের টাকা মেরে বিদেশ চলে যাবে। উনি কিন্তু দেশে ঠিকই ফিরেছেন এবং আদালতকে ফেস করেছেন। জানেন যে এটা অন্যায় একটা রায় দেওয়া হবে, সেটাও মেনে নিয়ে জেলখানায় গিয়েছে, কিন্তু তিনি আপোষ করেননি। এই আপোষহীনতাই তাকে আজকে, এটা তার সবচেয়ে বড় গুণ। তিনি অন্যের সঙ্গে কিভাবে যে আপোষ করতে হয় সেটা তিনি জানেন। এবং এই রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণকে তিনি এত ভালোবাসেন, এত পছন্দ করেন, এত কি বলে যে তার আবেগ এই রাষ্ট্রকে নিয়ে, যে তিনি, আপনি যদি বললেন, তিনি কিন্তু জানতেন যে হয়তো এই ক্যাঙ্গারু কোর্টে তার বিরুদ্ধে রায় দেওয়া হবে, কিন্তু তিনি কিন্তু সেসব কেয়ার করেননি। তিনি দেশে ফিরেছেন। তার নিজের একটি মাত্র সন্তান আছে, আমি জানেন, তারেক রহমান। সেখানে তিনি চিকিৎসা নিয়ে গিয়েছিলেন লন্ডনে, কিন্তু তিনি কিন্তু আবার ফেরত এসেছেন নানা ঝুঁকি এবং নির্জন কারাগারে তিনি দীর্ঘদিন ছিলেন। তারপর কিন্তু তিনি যদি একটু আপোষ করতে চাইতেন, তাহলে কিন্তু তিনি তার শারীরিক অবস্থা এরকম হতো না, তার সন্তানের কাছে থাকতে পারতেন, তার ভালো লাগা কাজ করতো। কিন্তু ভালোবাসেন এই দেশের মানুষকে তিনি। তার একটি সন্তানে এই দেশের পুরো মানুষ তার সন্তান বা অভিভাবক বা অন্য যা বলা যায়, এটি বেগম জিয়ার বিরাট গুণ। এবং এই আপোষহীনতাই দেশের তরুণ সমাজ, আবাল বৃদ্ধ বনিতার কাছে তিনি একজন কি বলা যায় সম্মানিত, শ্রদ্ধার, ভালোবাসার নেতৃত্বে তাকে পরিণত করেছে। এবং তিনি কিন্তু আগে থেকে পলিটিক্স করেননি। আপনি জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে তিনি রাজনীতি এসেছেন। অনেকে ধারণা করেছিলেন একজন গৃহবধূ, আর্মি ম্যানের ওয়াইফ, সেনাপ্রধানের ওয়াইফ, তিনি কি রাজনীতি করবেন। বাট তিনি কিন্তু প্রমাণ করেছেন যে তিনি রাজনীতি করতে পারেন। আপনি দেখুন না, আসলে বড় কথা কি, আল্লাহ যাকে সম্মান দেন মানুষ তাকে অসম্মানিত করতে পারেন না। এই যে ক্যান্টনমেন্টের দিন, সশস্ত্র বাহিনী দিবস, বেগম জিয়া যেভাবে সম্মানিত হয়েছেন, এটি কিন্তু এই রাষ্ট্রে খুব কম লোক। সব কেন্দ্রবিন্দু ছিল, আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন বেগম খালেদা জিয়া। এটি একটা বিরাট সম্মান। এবং দেশপ্রেম দেখেন আপনি, আমরা যেটা গণমাধ্যমে দেখলাম যে জিজ্ঞেস করছেন দায়িত্বশীলদের যে আজকে যে ভূমিকম্প হয়েছে আপনাদের লোকজন কাজ করছে কিনা। উনি কিন্তু একটু অক্সিজেন নিয়ে আসছিলেন এবং যাওয়ার সময় অক্সিজেন নিয়েছেন, কিন্তু দেশের যে দেশপ্রেম জনগণের কথা উনি কিন্তু ওই সময়টাও বলেছেন। সেটি তো বিরাট ব্যাপার। আমি বললাম না যে তিনি অনেক ঝুঁকি নিয়েছেন। তিনি তো ধরুন তার সন্তান যেখানে তারেক রহমান, সেখানে গিয়ে খুব আরামে থাকতে পারতেন, ভালো চিকিৎসা হতো। তিনি কিন্তু ঝুঁকি নিয়েছেন। এখানে যে জেলখানায় ছিলেন তা কিন্তু ঠিকভাবে চিকিৎসাও হয়নি। এবং বিএমপি সিনিয়র নেতারা অভিযোগ করেছেন যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এখন তো তাই মনে হচ্ছে। আপনি নিশ্চয়ই দিন ফলো করেছেন, অনেকে ফেসবুকে দিয়েছেন তার হার্ট বেঁকে গেছে, ফেস বেঁকে গেছে। তো এগুলো তো স্লো পয়জনিং কারণে হতে পারে বলে আমার মনে হয়। বাট সব ঝুঁকি সত্ত্বেও এই রাষ্ট্রে ফিরে এসেছেন, এই রাষ্ট্রে থাকছেন এবং এই রাষ্ট্রের মানুষকে নেতৃত্ব দিচ্ছেন। এটা বিরাট ব্যাপার। এই যে স্লো পয়জনিং এর কথা আপনি বলছিলেন এবং বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে তাকে স্লো পয়জনিং করা হতে পারে, তো এইটা নিয়ে অনেক দিন ধরেই শুনছি। এখন তো আপনার এটা তদন্ত হওয়া উচিত বা তদন্ত করা উচিত কিনা, অবশ্যই বিএনপির এ ব্যাপারে মামলা বা কোনো কিছুতে দাবি করা উচিত। আমি মনে করি যে বিএনপি ইনিশিয়েটিভ নেওয়া উচিত এবং এটি তদন্ত হচ্ছে, রাষ্ট্রের করা উচিত। কারণ তিনি কোনো দলের নাম, তিনি কিন্তু সব মানুষের প্রিয় নেত্রী এবং রাষ্ট্রের এটি দায়িত্ব। কারণ এই রাষ্ট্রের গণতন্ত্র উত্তরণে, মানবাধিকার সুরক্ষায় তিনি কিন্তু নিরন্তর কাজ করে যাচ্ছেন এবং জীবনে অনেক ঝুঁকি নিয়েছেন। যে কথাটা আমি বারবার বলি,
শুধু রাষ্ট্রেরও দায়িত্ব, বিএনপির এ বিষয়ে আপনি যেটা বললেন সোলো পয়জনিংয়ের বিষয়ে, মামলা আওয়ামী লীগের নামে কত হবে আসলে? তারা এমন কোনো অপরাধ নাই যে না করেছে। চিন্তা করে দেখুন, তিনবারের প্রধানমন্ত্রী, তাকে নির্জন কারাগারে রাখা হচ্ছে, তাকে স্লো পয়জনিং করা হচ্ছে। এটি কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চিন্তা করা যায়? সরি, কিন্তু তাদের কিন্তু এসব ব্যাপারে কোনো মাথা ব্যথা ছিল না। আমার ক্ষমতায় টিকে থাকতে হবে, এই জন্য যা প্রয়োজন আমি তাই করব, এই ছিল আওয়ামী লীগের পলিসি। আর একটা ইন্টারেস্টিং খবর, সেটা হচ্ছে যে গোয়েন্দাদের ভয়ে হাবিবুল আওয়াল পদত্যাগ করতে পারেননি। এই লোকটা কিন্তু আমার ভদ্রলোক মনে হতো, জানেন। আমার এই রিপোর্টে মানব জমিনি করেছে বোধহয়, আমি সকাল দেখে আসছি। এটা কিন্তু আমারও বিশ্বাস হয়। আমি জানি না তিনি আদৌ এটি করেছেন কিনা, করতে পারেন বলেছেন, কিন্তু আমার কিন্তু বিশ্বাস হয়, জানেন। এই লোকটাকে খুব ভদ্রলোক মনে হতো এবং তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুব ভালো আমি দেখেছি, এবং তার কথাবার্তা কিন্তু খুব ভালো লাগতো। মানে কথাবার্তা খুব গোছানো ছিল, খুব চমৎকার করে বলতেন। নানা কাজ তো করেছে আওয়ামী লীগ, যে তাদের দুর্মনিত শাসন টিকিয়ে রাখার জন্য যাকে যেভাবে দমন করার বা যাকে যেভাবে ব্যবহার করার প্রক্রিয়া ছিল, সেটি কিন্তু তারা করেছে। এবং আমি বললাম হয়তো এটি সত্য। আর একটা হচ্ছে তফসিলের অপেক্ষা ইসির প্রস্তুতির শেষ পর্যায়ে। প্রধান নির্বাচন কমিশন জানিয়েছেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল। এটি অত্যন্ত আনন্দের সংবাদ। আজকে 1 ডিসেম্বর শুরু হলো আমাদের বিজয়ের মাস। এই 56,000 বর্গমাইল আমাদের যারা উপহার দিয়েছেন, সেই মহান মুক্তিযুদ্ধের যারা জীবন দিয়েছেন, এই সুযোগ আমি আমার কথার শুরুতে সেটি বলার প্রয়োজন ছিল। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আপনি যেটা বললেন, এটি এখন সবচেয়ে কাঙ্ক্ষিত তফসিল এবং নির্বাচন। কারণ গণতন্ত্র উত্তরণে কিন্তু আপনি নির্বাচন ছাড়া পারবেন না। অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে সেটি গণতন্ত্রের জন্য বিরাট ক্ষতি। সুতরাং সিএসি যেটি বলেছেন সেটি খুব যৌক্তিক। ডিসেম্বর শেষ সপ্তাহে আমরা জানি যে নির্বাচনী ট্রেন কিন্তু চলতে শুরু করেছে। এটি যাতে ঠিকভাবে গন্তব্যে পৌঁছতে পারে, আমাদের রাজনৈতিক দল, ইসিএ, সব কিছু সবাই সেই সহযোগিতা করা উচিত। আরেকটি সংবাদ, সেটা হচ্ছে খুলনায় আদালত চত্বরে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা। তো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের আর 2 মাস বা 2.5 মাস বা এরকম সময় বাকি, তো এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ দেশে এখন। যদিও আমাদের বন্ধুরা হয়তো সরকারে যারা আছেন তারা পরিসংখ্যান দিয়ে দেখাবেন না আইন শৃঙ্খলা আগে আরও বেশি কিলিং হয়েছে বা আরও বেশি নৈরাজ্যকর ঘটনা ঘটেছে, এখন কম হয়েছে। বাস্তবে তা না। আমরা কিন্তু নট হ্যাপি। বিভিন্ন জায়গায় মানুষ হত্যাকাণ্ডে আদালত চত্বরে, এই ভদ্রলোক যে দুজনকে হত্যা করা হচ্ছে তারা সাক্ষী দিয়ে আদালত থেকে বেরিয়েছিলাম, আমি যতদূর জানি। এটা তো দুর্ভাগ্যজনক। সরকারকে দ্রুত উচিত যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়, সেই চেষ্টা তাদের করা উচিত। এবং আমরা এভাবে যদি থাকে, নির্বাচন যাতে ঘনিয়ে আসবে, পরিস্থিতি তো আরও খারাপ হবে। সেটা নির্বাচনের পরিবেশ কিন্তু বিঘ্নিত করবে, নির্বাচন অবাধ হতে সেটি কিন্তু বাধাগ্রস্ত করবে। সুতরাং আমরা অনেক চেষ্টার পর সব পক্ষের মানুষ স্বৈরাচারে বিদায় হয়েছে, এখন একটি ভালো নির্বাচন মানুষ চায়। এই ধরনের হত্যা রাহাজানি যদি ঘটে, তাহলে তো আমরা ঠিকভাবে নির্বাচন করতে পারবো না। সুতরাং সবাই মিলে চেষ্টা করা উচিত। তার দলের মধ্যে যে অভ্যন্তরীণ কারণে ঘটে, কেন ঘটছে, এগুলো খুব দ্রুত তদন্ত করা উচিত। বিএনপির অনেক মোর দ্যান 100 অভ্যন্তরীণ কোন্দলে কিন্তু নিহত হয়েছে, আমরা জানি পর্যন্ত। সুতরাং বিএনপিকে যদিও তারা চেষ্টা চালাচ্ছে, যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং শাস্তির আওতায় নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলা হচ্ছে। সুতরাং দলগুলো চেষ্টা করা উচিত যাতে অভ্যন্তরীণ কোন্দল তো মাথা না দেয়। আইন শৃঙ্খলা তো আছেই, আপনি যেটি বললেন। আমরা আশা করতে চাই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভালো কাজ করবে। পুলিশের তো পোশাক পরিবর্তন করা হয়েছে, মনোবলে কি পরিবর্তন এসেছে? এবং পুলিশ কি আগের মতো বলতে, পুলিশ কি অ্যাক্টিভ যতটা? না, পুলিশ যে ভয় পেয়েছে, বিশেষ করে 5ই আগস্টের
পরে পুলিশ তো অনেক অপরাধ করেছে। আমরা জানি একটি পুলিশ রাষ্ট্রের বাহিনী ছিল না দীর্ঘদিন, পুলিশ কিন্তু একটি দলের বাহিনী ছিল এবং সেই অনুযায়ী তারা কাজ করেছে। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে মানুষের ক্ষোভও কিন্তু পুলিশের উপর ব্যাপক ক্ষোভ ছিল, সেটি এখনও আছে। নিজের মধ্যে থেকেই পুলিশে এক ধরনের ভয় ছিল যে আমরা এত অপরাধ করেছি, সুতরাং আমাদের তো মানুষ পেলে কি বলে যে নানা কিছু করতে পারে। সেই ভয়টি কিন্তু এখনও কাটেনি পুলিশের, এবং সেটি আছে, বাট আস্তে আস্তে কেটে যাবে বলে নানা চেষ্টা হচ্ছে। আমি আশা করতে চাই যে আস্তে আস্তে কেটে যাবে। জি, নয়া দিগন্তের একটি সংবাদ, সেটা হচ্ছে পতিত আওয়ামী লীগের টার্গেট ডিসেম্বর। তো এই বিষয়ে আপনার মন্তব্য? নয়া দিগন্তের রিপোর্টটি কেন করলো আমি জানি না। এটা একটা নেগেটিভ, বিরাট ভয় দেখাচ্ছে তারা আসবে, কিন্তু এই মক্কা বহুদূর। যে দেশে সরকার প্রধান বিচারপতি, জাতীয় মসজিদের খতিব একসঙ্গে পালিয়ে যায়, আর পৃথিবীতে তো আপনি দেখবেন, কদিন আগে গণমাধ্যমে দেখলাম স্বৈরাচার যারা পতন হয়েছে আর ফেরত আসা ইতিহাস খুব কম। সুতরাং অনেকে স্বপ্ন দেখছেন কর্মীদের চাঙ্গা রাখার জন্য আওয়ামী লীগের, যে এই করবে সেই করবে, কিন্তু এটি আওয়ামী লীগের ফিরে আসা একটু কঠিন হবে। টুকটা বিচ্ছিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করতে হবে, বোমা মারলো বা গাড়ি পড়ালো, যেটা এখন তারা করছে, কিন্তু ক্ষমতায় ফিরে আসা খুব টাফ। বা আবার পূর্ণ শক্তি নিয়ে দেশে আসা যে সরকার আছে তাদের বিরুদ্ধে একটা কিছু এটি আর হবে বলে। কালের কণ্ঠের একটি শিরোনামকার সব পত্রিকা এসেছে, এটা দিয়ে শেষ করতে চাই। 1 লাফে জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা বাড়লো। এই মুহূর্তে কি জ্বালানি তেলের দাম বাড়ানোর খুব যৌক্তিকতা ছিল? জ্বালানি তেল দিয়ে তো অনেক লাভ হয় সরকারের, সফরাই বিপিসি অনেক লাভ করে। এটি বাড়লে তো জ্বালানি তেলের আমার সাধারণ মানুষের ধারণা কিন্তু যে শুধু গাড়ির জন্য বেশি খরচ হবে, তা কিন্তু না। এই যে পণ্য পরিবহন, এগুলোর দাম, সব পণ্যের দাম কিন্তু বেড়ে যাবে, কারণ পণ্য পরিবহনের দাম কিন্তু বাড়ছে এবং 2 টাকা করে। আমরা দেখলাম যে বিশ্ববাজারে তেলের দামের সাথে এটি সমন্বয় করা হয়, কিন্তু বহু জায়গায় কিন্তু তেলের দাম কমেছে বিশ্ববাজারে, কিন্তু আমাদের এখানে কিন্তু কমেনি কখনো, শুধু বাড়েই। এই ব্যাপারে সরকার আন্তরিকভাবে চিন্তা করা উচিত, কারণ পণ্যের আনানোর সঙ্গে তো সাধারণ মানুষের সম্পর্ক জড়িত। সবকিছুর দাম বাড়বে, সবকিছুর দাম বাড়বে। মানুষ এমনি অসহনীয় অবস্থায়, ঠিকভাবে বাজার করতে পারছে না, ঠিকভাবে খেতে পারছে না। তো এটি তো সরকারকে চিন্তা করা উচিত, কারণ আমরা বুঝতে চাই যে এটি গণমুখী সরকার, কারণ সব মানুষের সাপোর্ট নিয়ে এখন ক্ষমতায় আছে। সুতরাং সাধারণ মানুষের কথাটা চিন্তা করতে হবে, কারণ বাজারে ইনফ্লুয়েন্স নানা কারণে কিন্তু এমনি মানুষ বাজারে যেতে পারে না, বাজারে যেতে ভয় পায়, অনেক পণ্যের দাম বেড়ে গেছে। তো এই তেলের দাম বাড়িয়েছে, এটি পুনর্বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে আলোচনার। প্রিয় দর্শক, বিজয়ের মাস ডিসেম্বর শুরু, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।